পর্যন্ত আমাদের কাছে মানুষের চাওয়া যে কি করতে হবে ভাই, কি হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, আসলে কি করা উচিত, বাংলাদেশের মানুষের এখন সামনে করণীয় কি? এটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন, মানে এটা তো আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কেউই অস্বীকার করি না যে এই সরকার তো আমাদের লড়াইয়ের ফলেই আসছে। আমরা তাদেরকে পছন্দ করি, উপদেষ্টাকে পছন্দ করি আর না করি, এটা তো আমাদের লড়াইয়ের সরকার। তো এই সরকার ফেল করুক, এটা আমরা নিজেরাও চাই না, এবং আমার মনে হয় এখানে আমরা যারা আছি তারা কেউই চাই না। আবার এটাও ঠিক, এরা যে 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 সমস্ত কাজ করে যাচ্ছে সেটাকে সহ্য করাটাও আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। তাহলে এখন করণীয়টা কি? করণীয় আমাদের একটাই আছে, যে সরকারকে আমাদের শক্তি এটা বুঝতে হবে, আমাদের শক্তিকে মান্যতা দিতে হবে। এবং এটা যদি মান্যতা যদি না দেয় সরকার, তাহলে এই সরকারের সাথে হেড অন কলিশনে যেতে হবে আমাদের। মান্যতা এখন কিভাবে দেবে? আমরা তো এর আগে অনেকবার, আমি বললাম না যে আমরা এর আগে অনেক অনেক ভুল ধরায় দিছি, অনেক সময় ক্ষমা চাইতে বলছি, কোথাও কখনো তারা ক্ষমা চায়নি, ভুল স্বীকার করেনি। হ্যাঁ, আজকে শুনলাম যে ওই আহত ছাত্রদের ওইখানে যে নাকি শুধু ক্ষমা চাইছে যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বাট ফারুকীকে এই মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে, এটা ফার্স্ট। ফারুকীকে যদি মন্ত্রিসভা থেকে বাদ না দেয়, এই সরকারের এই এই সরকার শুধু, মানে এই শুধু ফারুকী না, এই সরকারের প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে আমাদের রেজিস্ট্যান্স জারি রাখতে হবে এবং এটাকে তীব্র করে তুলতে হবে। হ্যাঁ, আমি আজকের ভিডিওটা আজকে আমি দেখলাম, মানে আমি আমি তো ভিডিও স্ক্রিপ্ট লিখি, এটা ঠিক, কিন্তু আমি যখন বলি তখন তার স্ক্রিপ্ট মেনে মেনে বলি না, নিজের যেভাবে আসে আর কি সেটা বলে দেই। আজকে আমি দেখলাম যে আমি এই উপদেষ্টাদেরকে তুই তোকারি করে গালাগালি করছি। আমি এটা ওই যখন রেকর্ড করছি তখন বুঝতে পারিনি, আজকে শোনার সময় দেখলাম যে আমি তুই তোকারি করে গালাগালি করছি হাসিনা সরকারকে, বা হাসিনাকে আমি তুই তোকারি বলতাম, তুই বলতাম। কিন্তু এটা বলার জন্য আমি একটা সময় নিছিলাম, হয়তো 2-3 বছর অ্যাক্টিভিজমের পরে আমি যে তুই বলছি। আমি হাসিনাকে মাতারিও বলছি, মানে শেষ দিকে তো আমি মাতারি বলতাম। এই সরকার তুই শুনে ফেলছে এত তাড়াতাড়ি। সো আমার কাছে থেকে যে ধরনের রেজিস্ট্যান্স, যে ধরনের, এটা তারা পাবে, পাওয়া শুরু করবে যদি ফারুকীকে রেখে দেয়। এবং ফারুকীকে সরাতে হবে, এবং এইটা সরালেই আমরা বুঝতে পারবো যে সরকার আমাদের শক্তিকে, জনগণের শক্তিকে মান্যতা দিচ্ছে। আর যদি তারা না সরায়, তাহলে ধরে নেব জনগণের শক্তিকে সে ফ্যাসিস্টের মতোই, স্বৈরাচারের মতো করেই উপেক্ষা করছে। তা একজন স্বৈরাচারের সাথে যে যে আচরণ আমরা করতাম, সে আচরণ করবো প্রফেসর ইউনূসের সরকারের সাথে। নো ইস্যুস। হ্যাঁ, মানে হাসিনাকে হেড অন কমিশন করছে, হাসিনার সাথে মোদির সাথে ফাইট করছি। হ্যাঁ, এই প্রফেসর ইউনূসের সরকার চুক্তি মেরে উড়াই দিতে পারবো, দেবো। তুলতে আলটিমেটলি হবে, কোয়েশ্চেনটা তো ফারুকীকে সরাইতে হবে, ফারুকীকে সরাইতে হবে। এইটার কোনো নেগোসিয়েশন না, যদি কিন্তু নাই। ফারুকীকে সরাইতে হবে, হয় ফারুকী পদত্যাগ করবে নিজে, অথবা ফারুকীকে সরাইতে হবে। না সরাইলে কি করবো, এটা এটা প্রফেসর ইউনূসের সরকার বুঝবে, প্রত্যেকটা উপদেষ্টা বুঝবে, না প্রত্যেকটা উপদেষ্টা বুঝবে। না, আমি যেটা একটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি যে উপদেষ্টা না হচ্ছে সেটা কোনো, এই সরকারের কোনো ট্রান্সপারেন্সি নাই। তারা তো টোটালি ফ্যাসিস্টদের মতো আচরণ করছে না, কোনো ট্রান্সপারেন্সি নাই, জনগণকে জানানোর কোনো ইয়ে নাই যে কাকে নিচ্ছে কেন নিচ্ছে। একটা কিছু উপদেষ্টা হতে পারে তাদের নাম যেতে পারে, তারা নামটা জনগণের কাছে প্রেজেন্ট করতে পারে যে দেখেন আপনারা কাকে নিতে চান বা পছন্দ করেন, তাকে একটা আপনি অনলাইনে জরিপ করতে পারেন, অনেক কিছু করা সম্ভব। আপনি আমাদের তো ডিসিশন দিতে পারেন না এইভাবে, তাই না? এটা ডিসিশন তো ফ্যাসিবাদের কাজ। আপনি কি মানে হিটলার স্টাইলে দিচ্ছেন আমাকে যে আমাদের, আপনি আমরা এটা তোমাদের জন্য নির্ধারণ করে দিচ্ছি? হু আর ইউ? আপনি আমাকে আচ্ছা অপশন আসিফ, দিবেন, আমি সিলেক্ট করব। আচ্ছা আসিফ, আমি বলি, মানে এই ক্যাবিনেট অথবা প্রফেসর ইউনূসের অফিস যদি বাংলাদেশের 200-300 জন লোকের মতামত নেয় একটা পজিশন নিয়ে, তাহলে তো কাভার হয়ে যায় বাংলাদেশের সমস্ত প্রতিনিধিত্বশীল মতামত। ঠিক কিনা বল? 200-300 জন লোক, আরো কম আমার মনে হয় মতামত না। আচ্ছা বলেন তো, এটা আপনার সাজেশন কি, এটা করলে কেমন হয়? আমরা একজন ব্যবসায়ী উনিই বলতেন, উনি 300 জন লোকের সাথে কথা বলতেন যে আমরা একজন ব্যবসায়ী একজন উপদেষ্টা নিতে চাই, কাকে নেওয়া যায় একটু বলেন তো আপনার সাজেশন, তাই না? মানে যত বেশি লোকের সাথে আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব, ভুলের পরিমাণ তত কমবে। মানে এটা করার রাষ্ট্রের কি লোক নাই? প্রফেসর ইউনূসের অফিসে লোক নাই 300 জন লোকের সাথে কথা বলবে? না, এটা বিষয়টা হচ্ছে ওই যে ওনারা তো আসলে এক্সপিরিয়েন্স হচ্ছে এনজিও চালিয়ে, তো এনজিও তো তারা এত কিছু বলার দরকার নাই, মানুষের সাথে এত ডিসকাশন করার দরকার নাই। তো জনগণের মানুষের নেতৃত্ব দেওয়া আর এনজিও নেতৃত্ব দেওয়া তো ডিফারেন্সটা আছে। এইটাই একটা ডিফারেন্স, যে এনজিও তে আপনি হায়ার করবেন আপনার
মানে সিস্টেমের উপর আপনি চাপাই দিবেন যে হ্যাঁ এই লোকটাকে হায়ার করছি, আমি হায়ার করছি, দ্যাটস ইট। বাট জনগণের নেতৃত্ব এরকম না তো। মানে জনগণকে তো আমার বলতে হবে যে আপনি কাকে হায়ার করছেন, কি প্রসেসে হায়ার করছেন, এটা তো ট্রান্সপারেন্সি থাকতে হবে। এই ধরনের পলিটিক্যাল সেন্সটা মনে হয় গভর্নমেন্টের নাই, কারণ দেয়ার ওভারঅল ওরা যারা নিচ্ছে টোটালি এনজিও সেন্ট্রিক লোক। ম্যানেজারিয়াল স্কিলও আসিফ, ম্যানেজারিয়াল স্কিলও, হ্যাঁ, তার তো একটা ইয়ে থাকবে। মানে আমি তো একটা কোম্পানিতে কাজ করি, আমি তো একটা প্রতিষ্ঠানে কাজ করি, একটা ফরাসি প্রতিষ্ঠানে কাজ করি। আমরাও যখন কোনো একটা পলিসি নেই, একটা বিজনেস পলিসি আমরা যখন, আমাদেরও কিন্তু এটা ভেটিং করতে হয় সব স্টেক হোল্ডারদের সাথে, হ্যাঁ, মানে যাদের সাথে আমরা কাজ করি, এই ধরেন ডার্মাটোলজিস্ট, এস্থেটিক ডক্টর, স্পেশালিস্ট, প্রফেসর, একাডেমিশিয়ান, রিসার্চার্স, এরকম অসংখ্য লোকের সাথে আমাদের কথা বলতে হয় ফর্মালি, Right. হ্যাঁ, কথা বলে রেকর্ড নিতে হয় যে আমরা এটা করতে চাচ্ছি, আপনার ডাক্তার সাহেব এটা কি মনে হয়, আপনার মতামত। হুম। হ্যাঁ, তারপরে সেই কারণেই তো আমরা এত পাওয়ারফুল হইতে পারছি, একটা অর্গানাইজেশন এত পাওয়ারফুল হইতে পারছে, হ্যাঁ, কারণ আমরা যেটা চিন্তা করি, ঠিক আছে, আমাদের প্রত্যেকের ধরেন প্রায় আমাদের অফিসে তো আর এমন কেউ নাই যার বিজনেস গ্রাজুয়েশন নাই, মার্কেটিং এ যারা কাজ করছে পিএইচডি নাই, হ্যাঁ, এরকম সমস্ত লোকজন আছে, সব এক্সপার্ট আছে, বাট স্টিল আমাদের প্ল্যানিংটাকে, আমাদের মেথডটাকে ভ্যালিডেট করে নিতে হয় স্টেক হোল্ডার, এবং সেই কারণেই আমাদের ভুলের সংখ্যা পরিমাণ কমে যায়। তো প্রফেসর ইউনূসের একটা ডেটাবেস থাকবে না, তার একটা অ্যাডভাইজারি কাউন্সিল থাকবে না, অ্যাডভাইজারি কাউন্সিল নাও কনসালটেশনের জায়গা থাকবে না, যে আমি এই বিষয়টা হলে, ধরা যাক আমি হেলথ নিয়ে আমি একটা ডিসিশন নেব, মেজর ডিসিশন, তাহলে আমি কতজনের সাথে আলাপ করবো, কার কার সাথে আলাপ করবো? ভেরি সিনিয়র, ইয়াং, মিড লেভেল, একাডেমিশিয়ান, রিসার্চার, প্র্যাকটিসিং ডক্টর, ক্লিনিশিয়ান, এইভাবে তো আমি একটা ইয়ে করবো, তাই না? করে, বা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, এরকম করে আমার একটা প্যানেল থাকবে যার সাথে আমি কথা বলবো, যে আচ্ছা বলেন তো এটা এই ডিসিশনটা নিয়ে যাচ্ছে, এটা আপনার ইয়েটা কি? আরে মাথার মধ্যে থেকে তো চিন্তা বাড়ায় না, এটা তো এইভাবে চলে না দুনিয়া, এটা তো ওদেরকে বুঝতে হবে, এরা আসলে জানেই না দুনিয়াটা কেমন করে চলে। কারোর সাথে কোনো কথা, কারোর সাথে কোনো আলাপ নাই, মাথার মধ্যে যেটা আসতেছে, মতিউর রহমান আর মাহফুজ আনাম যেটা বলতেছে ঠিক সেটাই করতেছে, সেটাই মানে ম্যাসিভ নেপোটিজম, মানে এক্সট্রিম লেভেলের নেপোটিজম। তাদের লোক তারাই দিবে, তাদের আদর্শ, তাদের দর্শন, তার বাইরে কাউকে একসেপ্ট করবে না। এটা তাদের মানে ম্যাসিভ নেপোটিজম আমার মনে হয় ওভারঅল। হ্যাঁ, ওই তো রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্র, আর ক্ষমতায় বসার সময়, চেয়ারে বসার সময় প্রথম আলো লেভিস্ট। হ্যাঁ, এটাই আচ্ছা, হচ্ছে বাংলাদেশের সুশীলদের, এটাই হচ্ছে বাংলাদেশের সুশীল এলিটদের স্ট্র্যাটেজি। বাট এই এলিটরা জন্যই গেল আমরা তো কিভাবে? বুঝতে পারি না। এলিটরা ওখানে গেল কিভাবে? সেটাই তো একটা কোয়েশ্চেন না? এত এলিট যাবে কিভাবে? কোন প্রসেসে গেল? আমরা কি ওদের জন্য, ওদেরকে বসানোর জন্য? আমাদের এখানে স্টেক হোল্ডার নাই, আমাদের বলার অধিকার নাই কে কে বসবে কে বসবে না? আন্দোলন কি ওরা একাই করছে? ওইটা তো আসিফ প্রথম দিনই হয়ে গেছে। আর্মি চিফ ডাকছে সবাইকে, আর ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। আরে তুমি বিপ্লব করছো, আর্মি চিফ ডাকার কে? তুমি আর্মি চিফকে বলবো আমাদের এখানে আসেন, ইউনিভার্সিটিতে আসেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, হোটেল শেরাটনে আসেন, দরকার নয়তো ঢাকা ক্লাবে আসেন, এখানে আলাপ করি। আর্মি চিফ ক্যান্টনমেন্টে রাখতেছে, বাস পাঠাই দিছে, বাসে ড্যাং ড্যাং করতে করতে মির্জা ফখরুল যাচ্ছে, জামাতের আমির যাচ্ছে, তা জোনায়েদ সাকি যাচ্ছে, আসিফ নজরুল যাচ্ছে, তারপরে ইভেন আমাদের মামুনুল হক যাচ্ছে, সবাই ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। কেন? মানে এইটুকু পলিটিক্যাল সেন্স নেই আমি ওখানে যাব না। আরে ভাই শোনেন, আমি আমার সাথে অনেকে দেখা করতে আসে, হ্যাঁ, তো আমি তখন এটা বলে দিই, এটা ট্রিক্স আর কি, এটা বলে দিই। তো আমার সাথে দেখা করতে আসে, বলে আসেন কফি খাবো আপনার সাথে, আমি বললাম না, আমার বাসায় আসে, হ্যাঁ, তো আমার সাথে যদি দেখা করতে আসেন, আমি যদি ওইখানে ফ্যাক্টর হই, তাহলে আমার বাসায় আসতে হবে, হ্যাঁ। তো তাহলে বিপ্লব যদি আমি করে থাকি, তাহলে আমার কাছে আপনাকে আসতে হবে, আমি আপনার ওইখানে যাবো না। আচ্ছা, প্রথমেই এক্স্যাক্টলি, তো আমি হাত স্বীকার করে নিলাম, আমি তো এক্স্যাক্টলি। প্রথমেই আপনার সুপিরিয়রিটি, আপনার আপনার হায়ার পজিশন আমি স্বীকার করে নিলাম, সেই জন্য আমি তো গেলাম আপনার ওইখানে। যখন ইয়ে হলো, ওই যে 7ই নভেম্বরের বিপ্লব হলো, তাহের যে যখন ইয়ে করলো, জিয়াউর রহমানকে বের করে আনলো, জিয়াউর রহমানকে তাহেরের সে কাছে যান। ইয়েতে নিয়ে আসতে চাচ্ছিল, হুম। যে শহীদ মিনারে নিয়ে আসতে চাচ্ছিল, হ্যাঁ। হ্যাঁ, এবং জিয়াউর রহমানকে আসতে দেয়নি, এবং জিয়াউর রহমানকে যে আসতে দেয়নি, সে কারণেই জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছে।
জিয়াউর রহমান যদি শহীদ মিনারে আসতেন তাহলে তাহের প্রেসিডেন্ট হতো। হুম। হ্যাঁ, কর্নেল তাহের প্রেসিডেন্ট হতো, মানে তাহলে নিয়ন্ত্রণটা তাহেরের হাতে চলে যেত। ওইখানে যে যাওয়া যায় না, এইটা মির্জা ফখরুলের মতো লিডার এতগুলো, তারপরে ধরেন জামাতের আমির ডাক্তার শফিকের মতো লিডার, তারপরে জোনায়েদ শেখের মতো লিডার, এরা বুঝতে পারলো না যে এখানে আমার কি করা দরকার। না এইটুকু তাদের মাথার এই মধ্যে ছিল আসিফ না। ভাই আপনারা তখন কোথায় ছিলেন? মানে আপনাদের প্রতিনিধি আরো বাড়ানো গেল না কেন? না দেখেন, আমি তো ওই টাইমে জেলে ছিলাম। জেলে ও তো ছিলাম, জেলে তখন ছিল, আমি জেল থেকে ও তো পরে বেরোতে জানে, পারিনি। ও তো জানেই না। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। না, আমি এখন বেসিক্যালি আমি তো এক্সপেক্ট করি নাই যে